সারা দেশে বইছে ভোটের হাওয়া। রাজনৈতিক অঙ্গনে তফসিল এখন আলোচনার কেন্দ্রে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোট বা প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে বিভিন্ন দলের মধ্যে শুরু হয়েছে আলাপ আলোচনা। ২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে যাচ্ছে বলে সরকারের কর্তা ব্যক্তিরা বারবার স্পষ্ট করলেও জনমনে চলছে নানা প্রশ্ন। এমন নানা প্রশ্নের অবসান ঘটাতে ভোটের তারিখ চূড়ান্ত করতে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন হওয়া না হওয়া নিয়ে জনমনে যে শঙ্কা তৈরি হয়েছে তাকে তফসিল ঘোষিত হলেই দূর হবে, সেসব নিয়ে কথা বলবো আজ আমরা আমাদের আজকের আয়োজনে। সবাইকে স্বাগত জানাচ্ছি জেরুসালেম প্রেজেন্স মিট দ্য পিপলে। আপনাদের সাথে রয়েছে আমি শান্তা শার্লিন এবং আমার সাথে আজ স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি। আমাদের সাথে রয়েছেন জনাব গোলাম মাওলা রনি, লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং আমার সাথে রয়েছেন জনাব আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে স্টুডিওতে। এবং আমাদের সাথে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই যে বৈঠকে বসতে যাচ্ছে ইলেকশন কমিশন। ৭ তারিখে একটি বৈঠক হবে এবং তফসিল ঘোষণা নিয়ে বেশ আলোচনা চলছে। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তফসিল। আমরা বেশ অনেক দিন ধরেই দেখছি যে নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা লক্ষ্য করেছি যে নির্বাচন হবে কিনা, আদৌ কি হচ্ছে কিনা। কিন্তু তফসিল ঘোষণার মধ্যে দিয়ে কি আসলে আমরা নির্বাচনী রোডম্যাপ ছাড়া এই শঙ্কাগুলো দূর হয়ে যাচ্ছে, নাকি শুধুমাত্র নির্বাচনী রোডম্যাপই আমাদেরকে নির্বাচনের শঙ্কা দূর করতে সাহায্য করবে? ধন্যবাদ। এখানে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে নির্বাচনের একটা পার্ট, একটা অংশ হলো, এবং খুবই একটা ক্ষুদ্র অংশ হলো তফসিল ঘোষণা করা। এটা একটা ফর্মালিটিস। এটা নির্বাচনের মূল কোনো বডি নয়। নির্বাচনের মূল বডি যেগুলো রয়েছে তার মধ্যে হলো জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা, এবং এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য জনগণের মধ্যে এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনা থাকতে হবে। এটাকে একেবারে স্ট্রাকচার, আপনি যদি বলেন অবকাঠামো, একটা নির্বাচনের অবকাঠামো। তো আপনি উপস্থাপনার সময় যেটা বললেন যে আজকের এই দিন পর্যন্ত যদি নির্বাচন ধরেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটার যে স্ট্রাকচারগুলো রয়েছে, মূল অবকাঠামোগুলো রয়েছে, সেই অবকাঠামোর একটিও তৈরি হয়নি, মানে নট ইয়েট বিল্ড। যদি এমন হতো যে না তৈরি আছে, সেট আপ করা হয়নি, বা একটু ঘষা মাজা লাগবে, বা একটু পলিশ করা লাগবে, আমার কাছে মনে হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য যদি স্ট্রাকচার বলি, পিলার বলি, ফাউন্ডেশন বলি, যে জিনিসগুলো বলি, সেই জিনিসগুলোর একটা জিনিসও আজ অবধি তৈরি হয়নি। তা আমাদের এখানে দেখুন, আমরা যারা ইলেকশন করেছি, সেই ইলেকশন করার জন্য এখানে দেখুন যিনি প্রধানমন্ত্রী হবেন ধরে নেওয়া হয়েছে যে এটা অনেকটা সিলেকশনের মতো। ইলেকশন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, আর বিএনপি ক্ষমতায় এলেই বা মেজরিটি পেলে এখানে তারেক রহমান সাহেব এটা কি আসলে জোর দিয়ে বলা যাচ্ছে কিনা? কারণ বিভিন্ন জরিপের কথা এখানে জোটে যা কিছু হোক না কেন, এটা হলো রিয়ালিটি, এটা বাস্তবতা। আপনি সামনে মানে এর বাইরে যত কিছু আছে সেগুলো হলো সব ভুয়া ভুয়া ভুয়া, ধোয়া ধোয়া ধোয়া, মানে এরকম শব্দ। কিন্তু বাস্তবতা হলো 35% যাদের ব্রুট মেজরিটি আছে, যে কোনো ফর্মে নির্বাচন হলে বিএনপি আসবে। এটা হলো জনমনের বিশ্বাস, আস্থা। আর বিএনপিতে জনাব তারেক রহমানের নেতৃত্বটা এমন অবস্থা যে তারেক রহমান সাহেবের বাইরে যদি বিএনপির বলা হয় মির্জা ফখরুল সাহেবকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী করা হতে পারে, তার পরের দিন থেকে মির্জা ফখরুল সাহেবের জীবন জাহান্নাম হয়ে যাবে। মানে নির্বাচনের মাঠে তারেক রহমান সাহেবের উপস্থিতি এতটা অনিবার্য যে বিএনপির যারা প্রতিপক্ষ তারা এটা কি প্রাইম ইস্যু, বিএনপির প্রধান দুর্বলতা মনে করে বিএনপিকে ওই জায়গাটাতে আঘাত করছে। এবং বিভিন্ন সময় তারা বলেছেন যে সামনের মাসে হয়তো আসবেন, কালকে আসবেন, নেতা আসবেনই। এই এখন হঠাৎ করে তার আসা না আসা বিএনপিতে কোনো প্রভাব ফেলছে না, এতদিন যেটা ফেলেছিল। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? তাদের পার্সপেক্টিভ কি চেঞ্জ হয়ে যাচ্ছে? মানে তারা সবাই প্রথমত দুর্বল হয়ে পড়েছে, আরও দুর্বল হয়ে পড়বে সামনে। মানে সমস্ত, আপনি যদি সমস্ত পাওয়ার সূর্যকে দিয়ে দেন, এর পাশে ছোট ছোট তারকারাজি থাকলে তাদেরকে দেখা যায় না। তো বিএনপির আকাশে তারেক রহমানের যে অস্তিত্ব,
এটা জাস্ট লাইক এ সান, সূর্যের মতো। তার পাশে চাঁদ আছে জি। নাকি ছোট ছোট তারকা আছে না মঙ্গল গ্রহ আছে, কিছু বোঝা যাচ্ছে না। ধন্যবাদ জনাব গোলাম মাওলা রানী। এবার একটু জনাব আব্দুল নূর তুষার আপনার কাছে আসতে চাই যে আপনিও কি মনে করেন কিনা তারেক রহমান আসলে বিএনপির একদম মধ্যমণি, তাকে ছাড়া বিএনপি চলবে না? এবং সেই সাথে আরেকটি বিষয় তুলে নিয়ে আসতে চাই যে সম্প্রতি আপনারা শুনে থাকবেন দুজনেই যে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI নামক একটি মার্কিন প্রতিষ্ঠান একটি জরিপ করেছে এবং সেটি নিয়ে বেশ আলোচনা চর্চা চলছে। আগামী সপ্তাহে যদি জাতীয় নির্বাচন হয় তাহলে কাকে ভোট দেবেন? এই প্রশ্নের উত্তরে 30% মানুষ বিএনপির কথা বলেছে, জামাতকে ভোট দিতে চান 26%, এরপর এনসিপি 6% রয়েছে, জাতীয় পার্টি 5% রয়েছে, ইসলামী আন্দোলন রয়েছে 4%। এই যে জামাতের সাথে বিএনপির ডিফারেন্স যে 4%, 30% বিএনপি এবং জামাত 4%, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা জোটে যুক্ত হয় তারা কি এই নির্বাচনের সমীকরণ পরিবর্তন করে ফেলতে পারে কিনা? ছোট ছোট দল বিভিন্ন জায়গাতে সমীকরণ বদল করে, সারা দেশে সমীকরণ বদল করার মতো ক্যাপাসিটি আছে এরকম ছোট দল বেশি নাই। কমিউনিস্ট পার্টি আছে কিন্তু তাদের অত ভোট নাই, আর ইসলামী আন্দোলনের কিছু ভোট আছে কিন্তু সেটাও এলাকা ভিত্তিক, যেই পীর সাহেব যে এলাকাতে অথবা যার যেখানে মুরিদ আছে সেইখানে ভোট বেশি, যেখানে নাই সেখানে কম। কিন্তু এই যে জরিপের কথা বললেন, জরিপে আসার আগে আমি প্রথম প্রশ্নটার উত্তর দিই। অবশ্যই তারেক রহমান এখন মধ্যমণি বিএনপির, তবে তারা যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন সেখানে কিন্তু তারা একটা রোডম্যাপের মতো দিয়েছেন যে বিএনপি এই যে পরিবার নির্ভরতা, নেতা নির্ভরতা, এটাকে কমিয়ে আনতে চায়, মেধাকে মূল্য দিতে চায়, এই বিষয়গুলো কিন্তু সেখানে আছে। এবং এখনও ওইরকম পরিস্থিতি তৈরি হয় নাই বিএনপির মধ্যে, কিন্তু একটা আলোচনা কিন্তু আছে যে তারেক রহমানের পরিবারে তার স্ত্রী, তার কন্যা, তারা যেমন নেতৃত্ব উঠে আসতে পারেন, তেমনি একদল তরুণ নেতা আছেন বিএনপিতে যারা উঠে আসতে পারেন। পুরনো নেতাদের বিষয়ে আসলে যেটি আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে তাদের বয়স হয়ে গিয়েছে, অনেকে একাধিকবার নির্বাচন করেছেন, হেরেছেন, জিতেছেন, এলাকা ভিত্তিক তাদের যেমন সুনাম আছে, বদনাম আছে, ফলে সেগুলির ভাগ তো বিএনপিকে নিতে হচ্ছে। তবে রনি ভাইয়ের কথা আমার খুব ভালো লাগে, আমার বাবা ওনার খুব ভক্ত, আমার বাবা তার সব অনুষ্ঠান দেখেন, উনি মাঝে মাঝে ঠাট্টা করলেও আমার বাবা বিশ্বাস করেন যে এটা সত্যি কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি বলেছেন তারেক রহমান সূর্য, তো যদি সূর্যই হয় তাহলে তো 9,30,00,000 মাইল দূরে থাকলেও সূর্যের উত্তাপ পাওয়া যায়। তারেক রহমান তো লন্ডনে আছে, অসুবিধা কি? এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে দূরত্ব, এটা যদি বিরাট প্রভাব ফেলতো তাহলে 16 বছর যে রাজনীতি হয়েছে বিএনপি সেটা কিভাবে হয়েছে? কেননা তাদের তো নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, একাধিক নির্বাচনের ভিতর দিয়েও তারা গিয়েছে। বেগম জিয়া ছিলেন জেলখানাতে, তারেক রহমান ছিলেন লন্ডনে, কিন্তু বিএনপি তো টিকে গিয়েছে। ফলে আমার ধারণা যে বিএনপি দল হিসেবে একটা জনভিত্তি অর্জন করেছে এবং এই জনভিত্তিটা তাদের আরো বেড়েছে, কারণ আওয়ামী লীগ তাদের উপরে চূড়ান্তভাবে চড়াও হয়েছিল। আপনি যখন কাউকে এইভাবে নির্মূল করতে চাইবেন সবসময় মনে রাখবেন যে নির্মূলের চেষ্টাই আরেকজনকে শক্তিশালী করে। আর জরিপটা বলে দিই আপনাকে, সম্পর্ক প্রশ্নটা তারপরে করেন। আমি আয়ারের জরিপের ব্যাপারে খুবই সন্দিহান, কারণ 23 সালে এরকম সময় তারা বলেছিল যে বাংলাদেশে 70% মানুষ মনে করে বাংলাদেশে শেখ হাসিনার চাইতে জনপ্রিয় কোনো নেত্রী নাই। তো সেই 70% লোক কোথায় গেল? মানে 70% কমে যেতে পারে, 35% তো হতে পারে, 40% তো হতে পারে। তাহলে বাংলাদেশে তার চাইতে জনপ্রিয় কোনো নেত্রী নাই, এটা কিন্তু তারা ওই জরিপে বলেছিল এবং বলেছিল তার কাজে কর্মে জনগণের প্রবল সমর্থন আছে। আবার সেই একই আয়রাই বলছে এখন 70% লোক প্রফেসর ইউনুসকে মনে করে যে তার চেয়ে জনপ্রিয় কেউ নাই। এবং আপনি দেখবেন এই জরিপটার মধ্যে খুব একটা মজার হিসাব আছে, 26% জামাত আর 4% ইসলামী আন্দোলন, যোগ দিলে হয় 30%, সমান সমান হয়ে যায় বিএনপি। এরা আসলে উৎসাহ দিচ্ছে যে যাতে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলাম একসাথে একটা শক্তিশালী জোট তৈরি করে এবং তারপরে তারা মনের আনন্দে 30% ভোট পাবে, এই কথা চিন্তা করে এই নির্বাচনে চলে আসে। আমি সবসময় মনে করি যে কোনো জরিপে বিশ্বাস করতে হয় না। জরিপগুলি নানানভাবে, আমাদের দেশে বিশেষ করে জরিপগুলি নানানভাবে বায়াসড হয় এবং এই জরিপে যদি বিশ্বাস করা হতো তাহলে 23 সালের জরিপ সত্য হলে 24 সালে আন্দোলন হয় না। 70% যার জনপ্রিয়তা তার বিরুদ্ধে রাস্তায় এরকম আন্দোলন কোত্থেকে হলো, তাই না? তাহলে ওই জরিপ ডেফিনেটলি ভুল ছিল এবং এখনো তারা যে জরিপ করেছেন আমি এখনো মনে করি যে এই জরিপ একই রকম ভাবে ইলেকশনের সময় গিয়ে ব্যর্থ হবে। একই প্রশ্ন আপনার কাছে থাকছে, জোটের সমীকরণ কি কোনোভাবে বদলাতে পারে কিনা? আপাতত বদলাতে পারে। আওয়ামী লীগ যদি আসে তাহলে হয়তো এখন বিএনপির সাথে আওয়ামী লীগের জোট হবে না, জামাতের সাথে আওয়ামী লীগের জোট হবে। মানে যদি বদলানোর একটা সম্ভাবনা আছে যদি আওয়ামী লীগ আসে, আদারওয়াইজ এটা মোটামুটি একটা সিমেন্টেড হয়ে গেছে। এখন যে অবস্থা হয়ে গেছে
যদি আওয়ামী লীগ না আসে, হলে জাতীয় পার্টি নেবে না, জাতীয় পার্টিকে কোনো দল নেবে না। ফলে একদিকে ইসলামী আন্দোলন, তারপরে বিএনপি, এরা মোটামুটি এক হয়ে গেছে। না, ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম, হ্যাঁ। আর মামুনুল হক সাহেবরা টানাটানি করছে, এদিকে যাবে না ওদিকে যাবে। আর অন্যদিকে ধরুন নুরুল হক নুরু, এখন নুরুল হক নুরু এর মধ্যে 4-5 বার, একবার বিএনপি থেকে গিয়েছে, একবার জামাতের দিকে গেছে, সে সিদ্ধান্ত নিতে পারছে না। আর যেহেতু তার দুজন খুব অপোনেন্ট, একেবারে ইংরেজি থেকে যেটিকে বলা হয় অ্যাবনক্সিয়াস, খুব বিরক্তিকর দুজন তার প্রতিদ্বন্দ্বী, একজন হলো রেজা কিবরিয়া আর একটা হলো আমতারেক। এই দুজন যেহেতু বিএনপির কাছাকাছি চলে এসেছে, আমতারেক এখন বিএনপির খুব কাছে, আর রেজা কিবরিয়া তো বিএনপিতে যোগদান করেছে। এখন নুরুল হক নুরুর ওই গণ অধিকার পরিষদ যদি চলে যায় ইসের দিকে, যাকে বলা হয় জামাতের দিকে, তো এইরকম ছোটখাটো বিষয় কিছু হতে পারে। আবার আমরা আসবো নিশ্চয়ই এই প্রসঙ্গে। আমরা স্টুডেন্টদের কাছে কিছু কোয়েশ্চেন নিয়ে নিই। কে আছেন আপনি বলুন। আসসালামু আলাইকুম, আমি শারমিন বেলি। কার কাছে প্রশ্ন করতে যাচ্ছেন? আমি দুজনের কাছে, এখন একজন বললেই হয়েছে। আমি যেটা জানতে চাচ্ছি যে বর্তমান সময়ে তো মানে রাজনৈতিক বিষয়ে সকল আলাপ আলোচনা, বিতর্ক, প্রচারণা, এই যে ভোট নিয়ে আমরা যেগুলো জানতে পারি সব কিছু তো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে উঠতেছে। তো স্যার, আপনাদের মতে কি মানে রাজনৈতিক আলাপ আলোচনা এগুলা মানে আমাদেরকে কি সোশ্যাল মিডিয়ায় কি ইতিবাচকভাবে সহায়তা করছে, নাকি বিভাজন বিভ্রান্তি বাড়িয়ে নেতিবাচক প্রভাব ফেলছে? এটা আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ। সোশ্যাল মিডিয়া তো অ্যালগোরিদম ভিত্তিক। সোশ্যাল মিডিয়াতে আপনি যা দেখতে চান সোশ্যাল মিডিয়া আপনাকে সেটাই দেখায়। আপনি দেখবেন যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, হঠাৎ আপনাকে জিজ্ঞেস করে আর ইউ ইন্টারেস্টেড। আপনি যতগুলি ইন্টারেস্ট দিচ্ছেন আপনাকে সেইগুলি সে বেশি বেশি দেখাবে। ফলে যে দলের যে সমর্থক সেই দলের প্রচারণা তার কাছে যায়। সোশ্যাল মিডিয়াতে সে আসলে এন্টারটেইনমেন্ট খোঁজে, কেউ কিছু লেখাপড়া করে, ইংরেজি শিখে, আর কিছু অন্য কিছু শিখে, আর কিছু লোক হচ্ছে এই জুয়া টুয়া বিভিন্ন জায়গাতে অনেক টাকার লোভে 10 টাকা দিলে 20 টাকা পাওয়া যায়, এত টাকা বোনাস পাবেন, এইসব বিজ্ঞাপনে ক্লিক করে এবং সর্বশান্ত হয়। ফলে বাংলাদেশের মানুষ আমার মনে হয় না এখনো সোশ্যাল মিডিয়ার কারণে নির্বাচন বিরাটভাবে প্রভাবিত হবে, এটা হবে না। তবে শহরাঞ্চলে যেখানে প্রচুর ওয়াইফাই ইন্টারনেট রয়েছে এবং কিছু কিছু জেলা এবং বিভাগীয় শহরে যেখানে প্রচুর পরিমাণে ডিভাইস আছে এবং ইন্টারনেট আছে, সেই সব জায়গাতে তরুণদের মধ্যে কিছু প্রভাব বিস্তার করবে। ধন্যবাদ। আমরা আরো দুটো প্রশ্ন নিয়ে নিই, বলুন। আমার হচ্ছে রনি স্যারের কাছে দুইটা প্রশ্ন। প্রথম হচ্ছে, আমরা বর্তমানে মিডিয়াতে হচ্ছে গুঞ্জন শুনতে পাই যে হচ্ছে তফসিল ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান। এখন তফসিল ঘোষণার সাথে তারেক রহমানের দেশে ফেরার সম্পর্ক কি, এটা একটু জানতে চাই। আমার প্রশ্ন হচ্ছে 26-এর নির্বাচন নিয়ে, যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে যে হবে এটা, এবং এখানে যে সামরিক এবং বেসামরিক যে প্রভাবটা থাকবে, এটা কতটুকু স্বচ্ছ এবং সাংবিধানিক হবে, এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারের কোনো সামরিক বা বেসামরিক শাসনতান্ত্রিক কোনো সংকট তৈরি হতে পারে কিনা এই বেসামরিক এবং সামরিক এই স্বচ্ছতা না আসলে বা সাংবিধানিক না হলে। আচ্ছা, ধন্যবাদ। জনাব গোলাম মাওলা রানী, শুরুর প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই যে তারেক রহমানের দেশে ফেরা তফসিলের সাথে কিভাবে সম্পর্কিত? মানে তফসিলের সাথে জনাব তারেক রহমান সাহেবের দেশে ফেরার কোনো সম্পর্কটা নেই। এবং যারা এই প্রচারটা করেছে মানে তারা মূলত জনাব তারেক রহমান এবং বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতিকে একটা ঝুঁকির মধ্যে নিয়ে গেছে। এবং তুষার ভাই যেটা বললেন যে আমাদের দেশে যে এআই রিলেটেড সামাজিক যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো মানুষের উত্তেজনা তৈরি করে। মস্তিষ্কে যেমন আপনি একটা ভালো কিছু একটা গান শুনলেন, পজিটিভ কিছু গান শুনলেন, তো এগুলোর যে একটা লং টার্ম আপনাকে একটা হৃদম তৈরি করে হৃদয়ের মধ্যে, মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে। কিন্তু এআই সংক্রান্ত যে সোশ্যাল মিডিয়া যা কিছু করে, এটা অনেকটা ক্রোধের মতো। আপনাকে যদি কেউ একটা গালি দেয়, বাজে শব্দ উচ্চারণ করে, আপনার সামনে যে একটা বাজে দৃশ্য এসে যায়, ওটা যেভাবে আপনার মধ্যে রিয়াকশন তৈরি করে, আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে প্রকারান্তে মূলত ওই ধরনের লোভ, মানে এক ধরনের লোভ, লালসা অথবা ক্রোধ ছড়ানো হয়, আতঙ্ক ছড়ানো হয়। তো সেই দিক থেকে এই যে বিএনপির যে সকল অপোনেন্ট পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, তারা মনে করছে যে এই আধুনিক প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে বা সোশ্যাল মাধ্যম ব্যবহার করে, সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করে বিএনপির যে ব্রুট মেজরিটি রয়েছে, এই জায়গাটাতে অবিশ্বাস তৈরি করা সম্ভব। এটা পরীক্ষামূলকভাবে চলছে। মানে এটা যে আসলে বাস্তবে কতটা সফলতা আসবে এটা বোঝা যাবে আরও অন্ততপক্ষে বছর খানিক সময় পরে। তো মানুষের যে সকল সোশ্যাল বিহেভিয়ার রয়েছে,
যেটা অ্যাবঅরিজিন হিউম্যান হিসেবে, যেটা বানরের মধ্যে নেই, কুকুরের মধ্যে নেই, অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। তো মানুষের মধ্যে যে সকল অরিজিনাল বিহেভিয়ার রয়েছে, সেই বিহেভিয়ারের সবচেয়ে সর্বোচ্চ স্তর হলো রাজনীতি। সেই রাজনীতি আপনি ইচ্ছা করলে এটাকে আর্টিফিশিয়াল করতে পারবেন না। এখানে আপনাকে মানবিক হতে হবে এবং মানুষ হতে হবে। এখানে আপনি কোনো অবস্থাতে দানব হয়ে কখনো রাজনীতিতে মানব হতে পারবেন না। আমাদের তো সারাক্ষণ একটা সময় সে এআই এর সাথে তার একটা কি যেন প্রযুক্তি সফটওয়্যার বলতেছিল, সে অনেক মজার মজার সে কথা বলে, কিন্তু তার যখন সময় কাটানোর দরকার হয় এবং সত্যিকার অর্থে সময় কাটানোর দরকার, তখন সে একজন মানুষ খুঁজে। সে একজন মানুষ খুঁজে আমার কাছে আসবে, আরেকজনের কাছে যাবে, তার যার ভালো লাগে। কিন্তু আর যখন তার হাতে খুব অক্সিলারি সময় থাকে, এক্সেস সময় থাকে বা যাওয়ার মতো কোনো স্কোপ নেই, তখন সে বুঝে বুঝে সেই ইন্টারনেটে সে একটা রোবটকে ডেকে এনে বলে, সে বলো তো আমি নির্বাচন করতে চাই, তোমার কি মতামত, বা আমি এই ধরনের একটা ভবিষ্যতে যদি একটা ইন্ডাস্ট্রি করি, তার কল্পনার জায়গাটুকু তার উপর ছেড়ে দেয়। তো এটা ওয়ান সেট অফ ইলিউশন। এখন রাজনীতিতে এরকম ইলিউশনের আসলে কোনো জায়গা নেই। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকারের অনেক পরিকল্পনা আমরা লক্ষ্য করছি, কিন্তু আসলে পরিকল্পনার সাথে সাথে প্রস্তুতির বিষয়টা যদি আসে, যে প্রস্তুতি কি যথেষ্ট বলে মনে হচ্ছে আপনার কাছে? নির্বাচন নিয়ে তাদের শুরু থেকে এক ধরনের ডিলি ডালিং আছে। তারা নির্বাচন বলেন যে তারা করতে চান, কিন্তু নির্বাচনের প্রস্তুতির জন্য যে পরিমাণ মনোযোগ দরকার ছিল, আমার কাছে মনে হচ্ছে তার চেয়ে বেশি তারা মনোযোগ দিয়েছেন বিভিন্ন ধরনের কার্যক্রমে। যেমন তারা 13 দিনের মধ্যে পোর্ট দিয়ে দিয়েছেন, তারপরে তারা অতি দ্রুত জুলাই সনদে স্বাক্ষর করানোর পরেও আবার তারা সেটাকে বর্ধিত করে দিয়েছেন, যাতে ভবিষ্যতেও যারা সই করে নাই তারা এসে সই করতে পারে। তারা গণভোটের জন্য চাপাচাপি করেছেন। তারা মূলত মূল নির্বাচনের চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন ওই নির্বাচনের পরে নির্বাচিত সংসদ সদস্যরা কি করবে, এবং এইসব কাজে ব্যস্ত থাকতে গিয়ে তারা যেটা করেছেন সেটা হচ্ছে নির্বাচন নিয়ে সংশয় তৈরি করেছেন। এই যে আজকে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে একটি বড় কারণ কিন্তু তাদের এই ধরনের কার্যকলাপ। সবসময় মনে হয়েছে তারা আসলে যেতে চান না, তারা থাকতে চান। কখনো বলেছেন 50 বছর, 20 বছর, 30 বছর জনগণ চায়। কখনো বলেছেন তারা রাজনীতিবিদদের চেয়ে ভালো দেশ চালাচ্ছেন, 54 বছর কি করে দেশ চালিয়েছে রাজনীতিবিদরা। কখনো তারা বলেছেন যে তারা বাংলাদেশকে একেবারে সংস্কার এবং বিচার এবং অন্যান্য কাজের মাধ্যমে একদম পরিশুদ্ধ করে দেবেন। কখনো কখনো তারা এমন স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান সরবরাহ করেছেন যেটা দেখলে মনে হয় যে অতীতে কোনো সরকার এইরকম সফল ছিল না। কখনো কখনো তারা অর্থনৈতিক খাতে সাফল্য দাবি করেছেন, কিন্তু 5টা ব্যাংক 22-23 হাজার কোটি টাকা বা তারও বেশি পাম্প করার পরে সেই ব্যাংকগুলিকে এখন তারা একীভূত করতে বাধ্য হচ্ছেন। তাদের একজন বিশিষ্ট ব্যক্তি চৌবাচ্চা থিওরি নামে একটি থিওরি দিয়েছিলেন, ইকোনমিক থিওরি, যেখানে চৌবাচ্চার একদিক থেকে যদি ঢুকে আরেক দিক দিয়ে যদি বের হয়ে যায় এবং তারপরে যদি এরকম ঢুকতে এবং বের হতে থাকে, তাহলে চৌবাচ্চা একসময় সমান হয়ে যাবে। সমান হয়ে গেলে কিছু কি জানি বলেছিলেন। হ্যাঁ, এটা অর্থনীতিতে নতুন নোবেল প্রাপ্তির একটা সম্ভাবনা, দ্য বাথটাব থিওরি। হ্যাঁ, তো এই বাথটাব থিওরিটা দিয়েছেন। তারপরে আমরা দেখেছি তারা বিভিন্ন সময়ে নিজেদের কিন্তু পক্ষপাতহীন থাকার কথা, কিন্তু তারা এমনভাবে কথাবার্তা বলেছেন মনে হচ্ছে বিএনপি, জামাত বা অন্যান্য দলের চাইতেও তারা আরও বেশি পরিমাণে আওয়ামী লীগের বিরোধী একটি রাজনৈতিক শক্তি, যেটি তাদের হওয়ার কথা না। তাদের কাজ বিচার করা। যে বিচার করবে সে কখনই কারো পক্ষে বিপক্ষে কথা বলবে না, সে বিচার করবে। যে বিচার নিশ্চিত করে সে যদি বাদীর পক্ষে বা বিবাদীর পক্ষে কথা বলে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়। ফলে এই ধরনের বহু কিছু তারা করেছেন। এগুলার বিবেচনা করতে গেলে দেখবেন যে অনেক কিছু হয়ে যাবে, অনেক আলাপ হবে। তো এটা থেকে আমি শুধু এইগুলি কেন বললাম, মানুষ খুব দ্রুত আমাদের দেশে বিস্মৃত হয়, মানে মানুষ ভুলে যেতে শুরু করে। আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে যান দেখবেন যে আমাদের ভিটামিন ডির অভাব বাংলাদেশে প্রবল, এবং ডি না থাকলে পরে স্মৃতিশক্তির ঝামেলা হয়। তো এগুলি আমার মনে হয় যে হয়েছে আমাদের। এ আর ডি না থাকলে রাত কানাও হয়, রাতে কিছু দেখে না, দিনের বেলা দেখতে পায়। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে নির্বাচনের ব্যাপারে তাদের এই ডিলি ডার্লিং এর একটা কারণ হচ্ছে এইটা। আরেকটা হচ্ছে আপনি লক্ষ্য করবেন এখনো নির্বাচন নিয়ে তাদের মধ্যে এক ধরনের নিস্পৃহতা মানে আছে। যদি আমরা ধরি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাহলে খুব বেশি সময় বাকি নেই। এই সময় একজন একটা সরকারের যে ধরনের প্রস্তুতি থাকার কথা, আপনি কি সেটা দেখেন কিনা? না, আমি সরকারের প্রস্তুতি দেখি না, নির্বাচন কমিশনের প্রস্তুতিও দেখি না। এর আগে যখন আমরা বহু নির্বাচন করেছি, এমনকি যে নির্বাচনগুলো একেবারে প্রশ্নবিদ্ধ, কোনো প্রার্থী নাই, আমি ডামি কি জানি নির্বাচন, সেখানেও আমরা এর চেয়ে বেশি প্রস্তুতি দেখেছি, অন্তত লোক দেখানোর জন্য হলেও। কিন্তু আমি এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে নির্বাচন কমিশনের কোনো কার্যকর কোনো বিজ্ঞাপন দেখতে পাই নাই। আমি এখনো পর্যন্ত পত্রিকাতে কিছুই দেখতে পাই নাই। আমি এখনো পর্যন্ত টেলিভিশনে বা রেডিওতে কার্যকর কোনো প্রচারণা দেখি নাই।
আমি কোনো বিলবোর্ড দেখি নাই, পোস্টার দেখি নাই। আমি এমনকি নির্বাচন কমিশনের যারা পদস্থ ব্যক্তি তাদের বক্তব্যের মধ্যেও নির্বাচন সংক্রান্ত কোনো ইনস্ট্রাকশন আসতে দেখি নাই। তারা ব্যস্ত ছিলেন শাপলা ফুটবে নাকি ফুটবে না, এটা কলি থেকে ফুল হবে নাকি ফুল থেকে কলি হবে, এইটা নিয়ে তারা ব্যস্ত ছিলেন। আমতারেককে অনশন করাতে এবং বলতে 500 দিন না কয়শো দিন অনশন করলো এটা আমরা মানব না, এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। এবং তারা কিন্তু এর চাইতে এগুলি আমাদেরকে বলতে পারতেন যে গণভোটটা কি করে দিতে হবে, গণভোটের প্রশ্ন কি, এবং গণভোটের প্রচারণা চালানোর দায়িত্ব কিন্তু সরকারের। কোনো রাজনৈতিক দল গণভোটের পক্ষে প্রচারণা চালাবে না, এটা সরকারকে চালাতে হবে। কিন্তু সম্প্রতি জামাত গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এবং অবস্থান গ্রহণ করছে এবং তারা প্রমোট করছে জিনিসটাকে। ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। আমি আবার আসতে চাই জনাব গোলাম জামাত তো মোল্লা রনির সরকারি কাছে। দল, এনসিপিও সরকারি দল। কিংস এটি পার্টি। এটি কেন বললেন? কারণ সরকার তাদেরকে ফেভার করে এবং তারাও সরকারকে ফেভার করে। যখনই সরকারের গন্ডগোল পাকানোর দরকার হয়েছে তারা রাস্তায় গিয়ে গন্ডগোল পাকিয়েছে আর সরকার সিদ্ধান্ত দিয়েছে। এবং এই ঘটনা কিন্তু বাংলাদেশে নতুন না। শেখ মুজিবুর রহমান যখন চিন্তা করতেন যে তার দলের বয়স্ক লোকরা তাকে বাধা দিচ্ছে বা কোনো অসুবিধা করছে, উনি ছাত্র নেতাদের ডেকে আপনি তো এনে মন্তব্য বলতেন করেছিলেন, তোমরা আন্দোলন করো, আমি মেনে নিব। রাজনীতিবিদদের হাতে ওই নেই। একই প্রক্রিয়া তারা করেছে। এই মন্তব্যটি আপনি কেন করেছেন? কোনটা? রাজনীতিবিদদের হাতে আসলে রাজনীতি নেই, এরকম একটি মন্তব্য রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই আমি এরকম মন্তব্য করি না। আমি বলেছি যে রাজনীতিবিদদের হাতে রাজনীতি আছে, কিন্তু সেই রাজনীতিটা এমন একদল লোক কন্ট্রোল করছে যারা জীবনে রাজনীতি করে নাই, রাজনীতি জানে না, এবং তারাই রাজনীতির 12টা বাজাচ্ছে। জি জি, ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। আমি জনাব গোলাম মোল্লা রনি এই কথা প্রসঙ্গে আপনার কাছে একবার আসতে চাই যে আপনি নির্বাচনে একটি মন্তব্য করেছেন, এবারের নির্বাচনে 2 থেকে 3% মানুষ ভোট দিতে যাবে। এমন কথা বলার কারণ কি? কারণ এবারের নির্বাচনটিকে ধরা হচ্ছে সব দলের সব ধরনের মানুষ, যেহেতু অনেক দিন তারা ভোট দিতে পারেনি, ভোট বঞ্চিত ছিল, এবারে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এমন আশাই করা হচ্ছে, কিন্তু আপনি ভিন্ন কথা বলছেন, কারণটা কি? প্রথমত হলো ধরুন আওয়ামী লীগ এবং তার সাথে সাথে যারা ছিলেন গত 15 বছর ধরে, যে যাই বলুক না কেন এদেশের 50% লোক আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সাথে জড়িত। এবং তারা যেন তেন 50% লোক না, তাদের টাকা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, এবং অর্থনীতির অলমোস্ট 80% এই আওয়ামী লীগের লোকজন গত 15 বছর ধরে তারা নিয়ন্ত্রণ করছে। এখন এই 50% লোক তারা নেই, তাদের অর্থনীতির যে 80% আছে এটা ভেঙে চুরে অর্ধেক হয়ে গেছে 40%। এবং এই 40% যে অর্থনীতি, এখন তারা সকালে ইন্নালিল্লাহ বলছে, রাতে ইয়াজামাতি ওয়াজামাতি, আবার ভোর রাত্রে গিয়ে তারা সেই বিএনপি যারা লোকজন আছে তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করছে। ফলে পুরো অর্থনৈতিক যে স্ট্রাকচারটা রয়েছে দেশের, আমি আমার জীবদ্দশায়, আমি ব্যবসা করি অনেক দিন ধরে, তো সেই আমার জীবদ্দশায় এরকম অর্থনীতির যে একটা ভ্যাকিউম এরকম দেখিনি, শূন্যতা দেখিনি। এবং অর্থনীতি থেকেই কিন্তু রাজনীতিটা শুরু হয়, এবং অর্থনৈতিক সংকট থেকে রাজনৈতিক সংকট শুরু হয়। মানে আমরা অনেকে বলি না, রাজনীতি দিয়ে কিন্তু অর্থনীতি কখনো করা যায় না, অর্থনীতিটার একটা ভিত্তি থাকতে হয়, ওটার উপরে একটা রাজনীতি ফর্ম করে, যে এখানে মানুষের অর্থনৈতিক চিন্তা, তার অভ্যাস, তার খাদ্য অভ্যাস, এটার উপর নির্ভর করে যে একটা রাষ্ট্রের রাজনীতি কোন পর্যায়ে হবে। তো সেই দিক থেকে আমাদের এই গত 14 মাসে যে অর্থনীতিটা 80% অর্থনীতি যেটা আওয়ামী লীগের লোকজন দ্বারা নিয়ন্ত্রিত ছিল, সেই পুরো অর্থনৈতিক চেইন এবং ব্যাকবোনটা ভেঙে পড়েছে। এক, বাকি 20% যে অর্থনীতি টেনে টুনে চলছিল, বিএনপি জামাত যারা লোকজন আসছিল খুব, তারা ওই আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে এই 15 বছর যাবত চলে আসছিল। এখন নূর ভাই মানে তুষার ভাই ডাক্তার, তিনি বুঝতে পারবেন ভালো যে একটা দেহের রক্ত সঞ্চালন যদি ঠিক মতো না হয়, ফুসফুস ঠিক মতো কাজ না করে, হার্ট ঠিক মতো কাজ না করে, ভেইনগুলো যেখানে যায় ব্লক হয়ে যায়, তো সেখানে যদি হঠাৎ করে তার শরীরের মধ্যে 10 কেজি রক্ত ঢুকানো হয়, সেই লোক বাঁচবে না তো। এখন 20% যে অর্থনীতি যারা গত 15 বছর ধরে যারা হ্যান্ডেল করতেন, এবং তারা সবাই মেরুদণ্ডহীন হয়ে পড়েছিলেন, হতাশ হয়ে পড়েছিলেন, বড় কোনো উদ্যোক্তা হওয়ার মতো শক্তি তাদের ছিল না, এবং রাতারাতি তারা বিরত হতে পারবে না। এখন এই যে বাকি যে 40% অর্থনৈতিক চাপ, এখন তারা হয়ে গেছেন লিডার, দে আর দ্য কমিউনিটি লিডার, বিজনেস লিডার, এবং তারা পারছেন না, বিকজ তাদের তো ব্যক্তিত্ব এইভাবে গড়ে ওঠেনি। আপনি ইচ্ছে করলে একটা অবোধ শিশু, কচি শিশু বা একজন বুড়া মানুষ
একেবারে 90 বছর বয়স হয়ে গেছে, এখনই কবরে যাবে, আপনি রাতারাতি তাকে বিরাট সেনাপতি বানিয়ে দিলেন, এটা হয় না। হঠাৎ করে রিজার্ভ অনেক বেশি বেড়ে গেছে, এরকম ঘটনা এটা অর্থনীতির দুর্বলতা, এটা নেগেটিভ, এটা অর্থনীতি রিজার্ভ। আমাদের বাংলাদেশে যদি সবকিছু ইকোনমি ঠিক থাকে, $5 বিলিয়ন থেকে $6 বিলিয়ন এনাফ এই ছোট অর্থনীতির জন্য। তো এখানে 30, 35, $40 বিলিয়ন হয়ে যাওয়াটা খুব খারাপ একটা জিনিস। তার সঙ্গে সঙ্গে কেন বলেন না যে গত 14 মাসে অ্যাটলিস্ট $30 বিলিয়ন অতিরিক্ত নতুন আমাদের যে ফরেন যে ডেপথ ঋণ, এটা বেড়ে গেছে। তো এই অর্থনীতির পাশে যেটা বললাম যে রাজনীতিতে এটা ওই যে বললাম বিরাট শূন্যতা, অর্থাৎ এই যে 50% লোক আছে, এই 50% লোক গত 15 বছর ধরে তাদের 1 নম্বর দক্ষতা কী ছিল? পুলিশ লাঠি উঁচু করবে আর তাদের দৌড় দিতে হবে, মামলায় কি করে জামিন পেতে হবে, আর কি করে সুন্দরভাবে পালাতে হবে। মানে এত চমৎকারভাবে পালানোর যে কোয়ালিটি গত 15 বছরে কিছু মানুষ অর্জন করেছে এই প্ল্যানেটে, আমি এরকম এত 18 কোটি মানুষ, একটা জনারণ্য, সেই 18 কোটি মানুষের মধ্যে একটা বিরাট রাজনৈতিক শ্রেণী তারা পালিয়েছিল 15 বছর। এই র্যাব, পুলিশ, শেখ হাসিনার যত বাহিনী, বলা হতো এগুলো গেস্টাপো বাহিনী, হিটলারি বাহিনী, কিন্তু তারা এদেরকে খুঁজে পায়নি, এই সহজে তারা লুকিয়েছিল। তাহলে বুঝেন তারা সেই পালানোর ক্ষেত্রে কতটা দক্ষতা অর্জন করেছেন। তো সেই দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে তারা হয়তো আবার নতুন করে পালাতে পারবেন, কিন্তু যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য তাদের সেই শক্তিটা অর্জন করতে তাদেরকে সময় দিতে হবে, নট লেস দ্যান 5 to 10 years। এটা হলো রাজনীতির সূত্র বলে। আর আরেকটা যেটা বলে শেষ করে দিচ্ছি, 2 থেকে 3% মানুষ ওটার আসবে, ব্যাপারেই ওই- বলছি ওই যে বিষয়টি। আপনি যদি বড় একটা চৌবাচ্চাতে যেখানে আপনার একটা রুই কাতলা ছেড়ে দেন, তাহলে এটা রুই কাতলার জন্য ঝামেলা হয়ে যাবে। বড় একটা পুকুরে যদি একটা কেসকি মাছ ছেড়ে দেন, ঝামেলা হয়ে যাবে। তো এখানে মানে সুবিধাভোগী লোক যারা টিআর, কাবিখার, তারপর টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত 50% লোক, তাদের পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে পুরো সরকারি বেসরকারি যে তাদের ক্যাডার বাহিনী, মানে এক্সট্রিম লেভেলে, সে মানে ভারতের কংগ্রেসের এরকম অবস্থা নেই, আওয়ামী লীগের যে অবস্থা ছিল পতনের একদিন আগ পর্যন্ত। তো শত চেষ্টা করেও তারা ভোট কেন্দ্রে 5% to 6% লোক আনতে পারেনি আমিডামি নির্বাচনে 2024 সনে। হাতে গোনা 2-1 জায়গাতে কিছু ভোটার বেশি হয়েছে যেখানে খুব প্রতিযোগিতা ছিল, কিন্তু ইন জেনারেল 5%-এর বেশি ভোট আসেনি। বাকি ভোট তারা কি করেছে, থানা দিয়ে, পুলিশ দিয়ে, ম্যাজিস্ট্রেট দিয়ে, ডিসি দিয়ে তারা এটা কেটে একটা মনের মতো রেজাল্ট তৈরি করে দিয়েছে। এবারের সমস্যাটা হলো আগে যারা ভোট কেন্দ্রে ছিলেন তাদের যে তাগত ছিল, শক্তি ছিল, হিম্মত ছিল, অ্যাট্রাকশন ছিল, ঠিক সেই অ্যাট্রাকশন নেই। মানুষের মধ্যে তো আগ্রহ আছে, না, এবার মানুষের নির্বাচনকে ফেয়ার ইলেকশন হিসেবে ধরে নিয়েছে তারা। না, এক মানুষের ধরনের। মধ্যে আগ্রহ নাই, মানুষের মধ্যে কিউরিসিটি আছে। মানে কিউরিসিটি, এটাকে কি বলবো, মানে ইংরেজিতে কিউরিসিটি, কৌতূহল। মানে আগ্রহ আর কৌতূহল ইজ ডিফারেন্ট। মানে আপনি একটা সাপের ব্যাপারে আপনার আগ্রহ নাই, কিন্তু আপনার কৌতূহল আছে সে কীভাবে ফুসফাস করে, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখেন। আর আগ্রহ মানে ওকে একটু টাচ করে দেখা। তো ওইরকম মানুষ দূর থেকে দেখতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সারা দুনিয়াতে 3 শূন্যর ব্যাপারে বলে বেড়াচ্ছে, আসলে 0-3টা কি, 3টা শূন্য একত্র করলে কেমন হয়। আমাদের সাথে ইয়াং জেনারেশন যেহেতু রয়েছে, ওদের কাছ থেকে প্রশ্ন নেব, তবে সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই, এবারে নির্বাচন নিয়ে কৌতূহল কিরকম? জি, এবার নির্বাচন নিয়ে কৌতূহল এখন পর্যন্ত তৈরি হয়নি বা আগ্রহ তৈরি হয়নি। আমি এখনো মনে করতেছি না যে নির্বাচন হলেও কোনো কিছু সমাধান হবে বা নির্বাচন না হলেও সমাধান হবে নির্বাচন কিনা। হবে বা এটা নিয়ে কোনো শঙ্কা রয়েছে কি? হ্যাঁ, প্রস্তুতি, স্যার যেরকম বলতেছিল যে কোনো প্রস্তুতিই নাই। এর আগের নির্বাচন তারপরেও লোক দেখানো হলেও প্রস্তুতি ছিল। আচ্ছা, এবার আমরা প্রশ্ন নিয়ে নিই। তার মানে জনমনে বেশ এখনো পর্যন্ত শঙ্কা রয়েছে এটা নিয়ে। প্রশ্ন। আমি নিঝুম, আমার প্রশ্নটা হচ্ছে রনি স্যারের কাছে। পূর্ব নির্বাচনে আমরা দেখেছি মৃত মানুষের ভোট গণনা হচ্ছে, এতে করে যদি আমাদের আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা কম হয়, এর দায়ভার কে নেবে, বা এটাকে আপনারা কি বলবেন, ব্যর্থতা বলবেন নাকি এটা কি লুকাবেন? প্রথমত হলো যে আমরা এখন যে সময়টাতে পার করছি, যে সময়টা, এই সময়ের দায় আমাদের সকলের। আমরা এখানে যে যত মিষ্টি কথা বলি না কেন, আমরা এই দায় থেকে আমরা মুক্তি পাবো না। কিংবা আপনাদের মতো তরুণ প্রজন্মদেরকে আমরা আগামীতে যে বিপদের মধ্যে ফেলে দিচ্ছি, এ দায়ও আমাদেরকে নিতে হবে। তো এখন এগুলো আলোচনা আমরা করতে পারছি না, বুঝতে পারছি না। এই কারণ হলো আমাদের সমাজ রেসপন্সিবল নয়। আমরা
ইনফ্লুয়েন্স হচ্ছি, কৌতূহলী হচ্ছি, কিন্তু দায়িত্ব নিতে পারছি না, দায়িত্ব গ্রহণ করতে পারছি না। তো যেটা বলছিলাম যে এই যে রাজনীতিতে সকল মানুষের যে অংশগ্রহণ এবং সকল মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে যেটি দরকার সেটা হলো ইনক্লুসিভ। আপনাকে যে যত বেশি অ্যাকোমোডেট হতে পারে। আপনার বড় মানুষের আত্মা খুব বড় হয়। পৃথিবীর সমস্ত যুদ্ধের পরে একটা নেগোসিয়েশন হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের পরে হয়েছে। এমনকি ধরুন যে তুরস্ক বা যে জার্মানি, এখন সেই জার্মানিটা কিন্তু শেষ করে দেওয়া হয়নি। তো এখন আমাদের এই বাংলাদেশে আমরা কোনো কিছুই ইনক্লুসিভ করতে চাচ্ছি না, আমরা শুধু ধ্বংস করতে চাচ্ছি। আমাদের খুব রাগ হচ্ছে, কথায় কথায় রাগ হচ্ছে, আমরা বিভিন্ন মানুষকে ধরতে চাচ্ছি। তো এই যে কারণটার কারণে কি হলো, প্রতিহিংসা, জিঘাংসা সৃষ্টি হচ্ছে এবং এর ফলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে সংকটগুলো অতীতে ছিল সেগুলো আরও প্রবল হচ্ছে। ফলে এটা একটা সার্কেলের মধ্যে আমরা যে পড়ে গেছি। প্রশ্নটি ছিল যে যদি আগের মতো করে আমরা দেখি যে মৃত মানুষ তারা ভোট দিতে চলে এখন যে আসছে, অনিবার্য সেই ঘটনাগুলো কি? এখন যে পথে আমরা এগুচ্ছি, অতীতে যে খারাপ দৃষ্টান্তগুলো হয়েছে তার সাথে আরও খারাপ দৃষ্টান্ত হবে। তো আগে হয়তো যে মৃত মানুষকে নাম এসছে তার হয়তো 10 বছর আগে বা 20 বছর আগে মরে গেছে। আপনি যদি আগামীতে দেখেন এই ধারণা চলে গেছে যে 100 বছর আগে মরে গেছে, এরকম কোনো লোকে ভোটার হিসেবে দেখা যায় উপস্থিত হয়ে গেছে, আমি অন্তত আশ্চর্য হব না। বিকজ যেভাবে সিস্টেমটা যাচ্ছে এটা অবনতি। আমাদের তো এখনো ওই যে তুষার ভাই যেটা বললেন যে গভীরে গিয়ে আমরা চিন্তা করতে পারছি না, কোনো বিষয় গভীরে চিন্তা করতে পারছি না। হঠাৎ হঠাৎ করে এই দেখুন একটা IRI একটা দিচ্ছে। তো আমার কাছে, আমি কালকে একটা টকশোতে বলতেছিলাম যে IRI এই নামটার সঙ্গে আজরাইল আজরাইল নামের একটা মিল আছে। তো প্রকৃতির একটা প্রাণী আছে, প্রাণীটা হলো শকুন। সে 8 মাইল উপরে থেকে সে টার্গেট করতে পারে যে ওখানে একটা গরু আছে। আর দ্বিতীয় হলো তার ভিতরে একটা ধারণা হয়ে যায় এই গরুটা মরবে। মানে পৃথিবীর অন্য কোনো প্রাণী কখনো টের পায় না যে মানে আজরাইল কাকে রেকি করতেছে, কিন্তু শকুন কিন্তু জি। সে টের পায় যে ওই লোকটা মানে ওই গরুটা মরবে। এই জন্য সে করে কি উপর থেকে টার্গেট করে নিচে আসে, এসে যদি সে আগে পৌঁছে যায় তো সে কিন্তু তার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে থাকে। তো এখন আমার ভয় লাগে যে IRI শেখ হাসিনার পতনটা টের পেয়েছিল 2023 সনে এবং তখন এটা জরিপ করে তাকে 70% জনপ্রিয় বলে দিয়েছিল। সে আবার এই বাংলাদেশে হঠাৎ করে এসে আবার নতুন জরিপ কেন করলো, এটা নিয়ে আমার আসলে ভয় হচ্ছে। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান জুই। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের দুজনের কাছেই, আগামী নির্বাচনে ভোট দিবে এমন তরুণদের সংখ্যা, মানে প্রথমবার ভোট দিবে এমন তরুণদের সংখ্যা অনেক বেশি। Right. তো রাজনৈতিক দলগুলোকে তরুণদেরকে মানে গুরুত্ব দিচ্ছে বা তাদেরকে নিয়ে কি কি পরিকল্পনা করা উচিত বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ। আপনি আরেকটি প্রশ্ন ছিল, নিয়ে নিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে আগামী 1 বছর আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে? ধন্যবাদ। জনাব আব্দুল নতুর স্যার, তরুণদের নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা কি? তরুণদেরকে রাজনৈতিক দল অবশ্যই গুরুত্ব দিচ্ছে বলেই তারা তরুণদের যে রাজনৈতিক দলটি তৈরি হয়েছে তাদেরকে বিভিন্ন জায়গাতে মর্যাদা দিচ্ছে। এমনকি এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান তাদেরকে বিদেশেও নিয়ে যাচ্ছেন, তাদেরকে সব জায়গাতে নিবন্ধনের আগেই ডাকা হয়েছে। তার মানে কি তরুণদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে। তবে এই গুরুত্ব আসলে এক ধরনের প্রশ্রয়, এটা তাদেরকে গাইড করছে না। এই গুরুত্বটা হচ্ছে এইরকম যে ধরনের গুরুত্ব দিলে সাধারণত তরুণদের এক ধরনের ক্ষতি হয়, বরং তরুণদেরকে রাজনৈতিক প্রসেসের মধ্যে নিয়ে আসা উচিত ছিল এবং তাদেরকে রাজনৈতিক যে ঘাত প্রতিঘাত সেই বিষয়টি তাদের শেখানো দরকার ছিল। সেটি না হয়ে তরুণদের যেটা হয়েছে, তারা একটা আন্দোলন করেছেন, আন্দোলনের পর সরকার পতন হয়েছে এবং সাথে সাথেই তারা MP, মন্ত্রী, মিনিস্টার এটা হবেন ভাবছেন। যে তরুণ জীবনে কোনোদিন আয় করেন নাই, কোনো চাকরি করেন নাই, ইন্টারভিউ দেন নাই, ইন্টারভিউতে পাস করেন নাই, যে তরুণ কোনোদিন তার আয়ের পয়সা দিয়ে বাজারে গিয়ে বাজার করে বোঝেন নাই যে যা আয় করেন সেটা দিয়ে বাজার করা যায় না, 15 দিন পরে পকেটের পয়সা ফুরিয়ে যায়, সেই তরুণ যখন রাষ্ট্রের নেতৃত্ব দিতে চায় তখন সেই তরুণ কোনোভাবেই গরিবের দুঃখ বুঝতে পারবে না। এমনকি সে যদি গরিবের পরিবার থেকে আসেও তারপরেও বুঝতে পারবে না, কারণ তার গরিবী ছিল তার বাপের গরিবী, তার মায়ের গরিবী। তার বাপ মা কষ্ট করে তাকে পড়িয়েছে এবং বাজার করতে গিয়ে কম বাজার করে এনে ওই তরুণকে খেতে দিয়ে নিজে না খেয়ে থেকেছে। এই তরুণ এখনো বাপ হয় নাই, মা হয় নাই, এই তরুণ এখনো পর্যন্ত ওই যে বাজারের খরচ বুঝে নাই, এই তরুণ বৃদ্ধ বাবা মার যত্ন নেওয়া এখনো শিখে নাই। ফলে এই তরুণের হাতে রাজনীতি নিরাপদ হবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। তরুণরা বিভিন্ন জায়গাতে রাজনীতিকে প্রভাবিত করে, রাজনীতিতে অংশ নেয়,
কিন্তু প্রথম দিনই মন্ত্রী হয় না। জনাব আব্দুল এই লতিফ জিনিসটা স্যার, আমাদেরকে বুঝতে হবে। গণ অভ্যুত্থানের পরে তরুণরা যখন আন্দোলন করলো এবং একটা সাফল্য নিয়ে আসলো, তারপর কি আমরা আসলে কিছুটা সরকারকে চাপের মুখে দেখেছি কিনা? কারণ তাদেরকে আসলে উপদেষ্টা বানাতে হয়েছে, তাদেরকে জায়গা দিতে হয়েছে, অনেকটা বাধ্য হয়ে কি এটি হয়েছে কিনা, কি মনে করেন? যে বৃদ্ধ কিংবা যে প্রৌঢ় বাধ্য হয়, তার উচিত তার প্রৌঢ়ত্ব এবং বার্ধক্যকে স্বীকার করে নিয়ে রিটায়ার করা। কারণ অভিজ্ঞতা থেকেই তাদের সিদ্ধান্ত দেওয়ার কথা, কোনটা ভালো এবং কোনটা মন্দ এটাই ছেলে মেয়েরা বুঝবে না। এখনও তারা গ্রিন ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু বা অন্য ইউনিভার্সিটিতে পড়ে, চিটাগাং, ঢাকা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাদের শিক্ষকরা যদি তাদেরকে বোঝাতে ব্যর্থ হন যে তোমার জন্য এটা উপযুক্ত না এবং এটা উপযুক্ত, তাহলে তাদের শিক্ষকতা ছেড়ে দেওয়া উচিত। এরকম যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়েছিলেন তাদের বোঝা উচিত ছিল যে কতটুকু অ্যালাউ করা উচিত এবং কতটুকু অ্যালাউ করা উচিত না। সেটি তারা করতে যে পারেন নাই, এটাই হচ্ছে তাদের প্রাথমিক ব্যর্থতা। জি, ধন্যবাদ। প্রশ্ন নিয়ে নিন, বলুন। আসসালামু আলাইকুম। আমি একটা দুইটা প্রশ্ন করবো রনি স্যারের কাছে। একটা, যে সরকার আসছে, সরকার যাচ্ছে, তো আমাদের মতো সাধারণ জনগণের জীবনযাত্রার মান, অর্থ সামাজিকতা উন্নয়ন কিভাবে হচ্ছে, বা এটা সমাধান কি এবং কিভাবে সমাধান করা যায়, এটাই। আর একটা প্রশ্ন হচ্ছে তুষার স্যারের কাছে। আমি একজন স্পোর্টসম্যান, তো সেই ক্ষেত্রে সাকিব আল হাসানকে নিয়ে একটা কোয়েশ্চেন করতে চাই। তিনি রাজনৈতিক কারণে দেশের বাইরে রয়েছেন এবং জুলাইয়ের আন্দোলনের আগে থেকেই সে দেশের বাইরে। তো তার জন্য ভবিষ্যৎ কি হবে এবং সহজ সমাধান কীরকম হবে দেশে ফেরার জন্য? ধন্যবাদ। সাকিব আল হাসানের ভবিষ্যৎ কি হবে সেটা আমরা বলতে পারি না, তবে যে আচরণটি আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি যে আমাদের এইখানে খুবই ওয়াইজ একটা সেইং, এটা বেগম খালেদা জিয়া বলেছিলেন আসলে, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দেখলাম যে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। আমরা দেখলাম ব্যক্তির অপরাধের কারণে দেশ বঞ্চিত হলো। পৃথিবীর শ্রেষ্ঠ অলরাউন্ডার খেলতে পারলো না আমাদের দলের জন্য। সে যদি রান করে সেটা আমাদের জন্য করতো, সে যদি চুরি করে সেটা নিজের জন্য করেছে। আপনি চুরির বিচার করেন কিন্তু তার খেলা বন্ধ করবেন কেন? খেলতো তো আমার জন্য। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার জন্য কেউ খাবার নিয়ে এসেছে, খাবারটা তো আমার জন্য এনেছে, বললো তুই খাবার দিতে পারবি না কারণ তুই অন্যায় করেছিস। আপনি তার অন্যায়ের বিচার করেন, আমাকে খেতে দিবেন না কেন? তাই না? তাহলে এই যে রান, এই যে ছক্কা, এই যে পৃথিবীর সেরা খেলোয়াড় হওয়া, এইগুলি কার জন্য হয়েছে? এটা কি আবাহনীর জন্য, মোহামেডানের জন্য? এটা কি বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এনসিপির জন্য? এটা আমাদের সবার জন্য। এক একটা 6 রান আমাদের প্রত্যেকে ভাগ করি আমরা, 18 কোটি লোক। এই 18 কোটি লোককে এক একটা 6 রান থেকে যে বঞ্চিত করা হইলো। আমরা যে ওয়ার্ল্ড কাপে গিয়ে অদ্ভুত অদ্ভুত খেলা দিলাম, এইবার বিভিন্ন কাপে গিয়ে যে আমরা অদ্ভুত ক্রিকেট খেলা দিচ্ছি, এগুলোর কারণ হচ্ছে আমরা দেশের স্বার্থের চেয়ে ব্যক্তি, দল এবং রাজনীতির স্বার্থকে বড় করে দেখেছি। ধন্যবাদ। জনাব গোলাম মাওলা রানী, আপনার কাছে ছোট্ট করে উত্তরটা জানতে চাই। যে প্রশ্নটি ছিল যে সরকার আসছে, সরকার যাচ্ছে, কি পরিবর্তন আসছে আমাদের? না, আপাতত কোনো পরিবর্তন আসছে না, বরং আমাদের যে নেতিবাচক যে বিষয়গুলো আছে সেটা আরও প্রবল হচ্ছে। এর কারণ হলো যে ওই যে প্রথম দিকে বলছিলাম যে একটা সরকার বা একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে প্রজ্ঞা, যে ধীর শক্তি, যে চেইন অফ কমান্ড, যে গ্রুপ অফ পিপল দরকার, তো সেটা দুর্ভাগ্যক্রমে আমাদের আসলে কখনই হয়নি। আমরা এখানে আওয়ামী লীগ যখন ছিল তারা কেবলই মাত্র খুঁজতো যে গোপালগঞ্জের লোক কারা, বঙ্গবন্ধুর লোক কারা, শেখ পরিবারের সাথে কোনো রক্ত সম্পর্ক আছে কিনা। আবার এখন যারা আছে তারা খুঁজতেছে এনজিওর সাথে কোনো সম্পর্ক আছে কিনা, চট্টগ্রাম বাড়ি কিনা, জোবরা গ্রামের সাথে কোনো আত্মীয় স্বজন বিয়ে শাদী হয়েছে কিনা, এরকম তারা খুঁজতেছে। ভবিষ্যতে যদি জামাত আসে তারা দেখবে যে মওদুদির বৈঠই পড়ছে কিনা, গোলাম আজমের কোনো আত্মীয় হয় কিনা, ইত্যাদি ইত্যাদি নানা রকম। বিএনপি যদি আসে ফেনী, তারপর শেষে বগুড়া, এইগুলো আমরা বুঝতে পারি। কিন্তু আমরা তো ওই যে একটা সার্কেল, প্রত্যেকটা দলের যে সার্কেল, যে বৃত্ত আছে, সেটার বাইরে আমরা যেতে পারছি না। এবং যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বৃত্তের বাইরে না যেতে পারবেন, আপনার জন্য যে অবারিত সুযোগগুলো অপেক্ষা করছে পৃথিবীতে, এ মহাশূন্যে, এ মহাকাশে, আকাশ জমিন, পাহাড় পর্বতে, আপনাকে তো সেখানে যেতে হবে। তো আমরা আমাদের কর্ম দ্বারা, চিন্তা দ্বারা, চেতনা দ্বারা, অভ্যাস দ্বারা সেই যে বিশ্ব মানবতার সেই জায়গাটাতে আমরা ঢুকতে পারছি না। ফলে আমরা আমাদের যে অন্ধকূপের মধ্যে আছি, সেই অন্ধকূপের মধ্যে খুব একটা পরিসর জায়গাতে হয়তো আওয়ামী লীগ 15 বছর থেকে গেছে, সেই অন্ধকূপের মধ্যে যা ছিল বালি বুলি যা আছে খেয়ে গেছে। তারপরে সেই আমরা আবার সেখানে ঢুকেছি, বালির নিচে কয়লা কি আছে, আমরা এখন কয়লা খুঁজতেছি। আমরা এগুলো কয়লা ঠেলা খাওয়ার পরে আবার আর এক গ্রুপ অন্ধকূপে ঢুকবে, ঢুকে গিয়ে দেখবে এখানে ম্যাগমা আছে, নুড়ি পাথর আছে। তো আমরা এর বাইরে, কূপের বাইরে গিয়ে যে বিশাল অরণ্য আছে, বিশাল ফুলের বাগান আছে, সেখানে হরমরাজি রয়েছে, অনেক সুন্দর সুন্দর এই পৃথিবীতে পোলাও, কুরমা, কালিয়া কুপ্তা, আপেল, আঙ্গুর আছে, আনার আছে। আমরা তো ওইগুলো খুঁজছি না।
আমরা শুধু খুঁজছি 3টা শূন্য, ফলে আমাদের ভাগ্যে 3টা শূন্য ছাড়া কি আসবে বলেন? আরেকটা প্রশ্ন নিয়ে নিন। আসসালামু আলাইকুম, আমি ফায়াজ সরকার। আচ্ছা, গোলাম মাওলানা স্যার, রনি স্যারের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। যেহেতু হচ্ছে আমাদের এবারের আসন্ন নির্বাচনে দুটি দলের আমরা সমর্থনকারী ব্যক্তি অনেক দেখতে পাচ্ছি, তবে আরও একটি বিষয় দেখতে পাই, যেটা হচ্ছে আওয়ামী লীগের এখনও অনেক সমর্থনকারীরা বাংলাদেশে আছেন এবং তারা ভোটার। সো আপনার কাছে যেটা কি মনে হয় যে আসলে পরবর্তী নির্বাচনে আসলে আওয়ামী লীগের যে সমর্থনকারী ভোটাররা আছেন তাদের ভোট কি আসলে কোনো ইফেক্ট ফেলবে, বা যদি ফেলে থাকে আসলে এটার জন্য সুবিধা পাবে কোন দল, যদি একটু বলতেন? চমৎকার ধন্যবাদ। প্রশ্ন। এবং সেই সাথে সেই ভোটগুলো আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? আওয়ামী লীগ অত্যন্ত একটা অভিজ্ঞ রাজনৈতিক দল। এখন বাংলাদেশে যে কটা রাজনৈতিক দল রয়েছে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে অভিজ্ঞ রাজনৈতিক দল। 2 নম্বর হলো যে জামাত পুরনো, কিন্তু জাতিকে নেতৃত্ব দেওয়া, যুদ্ধকে নেতৃত্ব দেওয়া, আন্দোলন লড়াই সংগ্রামকে নেতৃত্ব দেওয়ার যেটা ধারাবাহিক ইতিহাস আওয়ামী লীগের আছে। এই ইতিহাসের কারণে তারা ডিপ্লোম্যাসি জানে, কূটনীতি জানে, তারা প্রতিপক্ষকে কি করে ফাঁদে ফেলতে হয় সেটা জানে, ভয় দেখাতে হয় কীভাবে জানে। ফলে কি হলো, এই যে নির্বাচনে আওয়ামী লীগের যে 35% ভোটার আছে, এই ভোটারগুলো তারা ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যেখানে তাদের জামাতের পক্ষকে সমর্থন দিলে গন্ডগোল লাগবে বিএনপির সাথে, তারা সেখানে জামাতকে সমর্থন দেবে, কিন্তু ভোট দেবে না। যেখানে তারা বিএনপিকে সমর্থন দিলে জামাতের লোকের অবস্থা টাইট হয়ে যাবে, ঠিক সেম কাজটা তারা করবে এবং এখনই তারা সেই কাজগুলো করছে। আপনি দেখেন বিএনপি এবং জামাতের যত সব স্টার পলিটিশিয়ান আছেন এখন খুব প্রায় সবারই দেখবেন যে ইতিমধ্যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন শুরু হয়ে গেছে এবং সবার মধ্যে প্রচণ্ড হতাশা। তো এই যে কাজগুলো, অর্থাৎ জামাত যে বট বাহিনীর মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আওয়ামী লীগকে অপদস্থ করার চেষ্টা করেছে 15 বছর, সেই 15 বছরে তারা যে সফলতা দেখিয়েছে, গত 15 মাসে আওয়ামী বট বাহিনী তার চেয়ে বেশি সফলতা দেখিয়ে একেবারে 12টা বাজিয়ে দিয়েছে সবাইকে। জি, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন দুইজনের কাছেই। এখানে যেহেতু ভোট আর ইলেকশন নিয়েই কথাগুলো হচ্ছে, তো আমি জানতে চাচ্ছি যে সাধারণ জনগণ তো ভোট ওই হচ্ছে বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত তাদেরই দিতে চায়, তারা তো এই আশায় ভোটগুলো দেয় যাতে তাদের জন্য ভালো কিছু করে, ভালো কোনো কাজ করা হয়। কিন্তু আলটিমেটলি আমি দেখতে পারি যে বেশিরভাগ জায়গায় যে নিজেদের দলের মধ্যে শুনতে চাচ্ছি সংঘর্ষটা বেশি হয়। তারা সাধারণ জনগণের থেকে দেখা যাচ্ছে যে নিজের ক্ষমতাটা বেশি আগে আনে, মানে তারা নিজেদের ক্ষমতাটাকে আমি থাকবো না ও থাকবে এইটা নিয়ে তারা মারামারি করে। সাধারণ জনগণ কি জানতে চাচ্ছে বা সাধারণ জনগণের কি লাভবান হচ্ছে সেটা জনগণ আসলে কি চায় সেদিকে লক্ষ্য করে কিনা, এবং আওয়ামী লীগের ভোট ব্যাংক কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয় এবং সেটি কিভাবে প্রভাবিত করবে? প্রথমত আওয়ামী লীগের ভোটাররা নৌকা মার্কা না থাকলে ভোট দিতে আসবে না। আওয়ামী লীগ এত বেশি ডেডিকেটেড লোকজন দিয়ে পরিচালিত হয়েছে যে তারা তাদের মার্কা না থাকলে ভোট দিতে আসবে না। তারপরেও যারা এমন ছিলেন যে একটু লিবারেল, একটু ভিন্ন ধরনের আওয়ামী লীগের সমর্থক, গণতান্ত্রিক মানসিকতা, ভোট দিতে চান, তারা যদি আসেন, অথবা আওয়ামী লীগ যদি দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা ভোট দিতে আসবে। কিন্তু তারা কোনোভাবেই জামাত এবং এনসিপিকে ভোট দিবে না। এই জন্য দিবে না যে এনসিপি তাদের সঙ্গে সরাসরি বিরোধিতা করেছে, এবং যারা বিরোধিতা করেছে তাদের 100% এনসিপির মধ্যে আছে, তবে একটা দলের 100% আওয়ামী বিরোধী, ফলে আওয়ামী লীগ তো কোনোভাবেই তাকে ভোট দিবে না। আরেকটা হচ্ছে জামাতকে সে দিবে না যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ক্যাশ করে, সেই জন্য আওয়ামী লীগের যারা সমর্থক তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান আছে অথবা কোনো সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এরকম কাউকে ভোট দিতে রাজি হবে না। এলাকা ভিত্তিক কিছু কিছু নেতা জামাতের হয়তো ভোট পাবেন, সেটা তার ব্যক্তিগত জনপ্রিয়তা অথবা ওই অঞ্চলে মানুষের সঙ্গে তার সম্পর্কের কারণে, কিন্তু ওভারঅল সারা দেশে কিন্তু আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দেন তাহলে আমার ধারণা বিএনপিকে ভোট দেবেন। তবে এটা নির্ভর করবে বিএনপি কার সাথে জোট করে। বিএনপি যদি এনসিপির সাথে জোট করে তাহলে দেখা যাবে যে আসনগুলিতে এনসিপি আছে সেইখানে এনসিপি ভোট পাবে না, অন্যান্য জায়গাতে বিএনপি ভোট পেতে পারে। কেন তারা বিএনপিকে ভোট দেবে এটা খুব সাধারণ কথা। বিএনপি এই মুহূর্তে আওয়ামী লীগের কাছাকাছি একটা লিবারেল মিড লাইন একটা ফোর্স, একটা মধ্যপন্থা, এক ধরনের সেন্ট্রিস্ট ফোর্স। আওয়ামী লীগ ধীরে ধীরে সেন্ট্রিস্ট থেকে সরে গিয়েছিল, চরম ডানপন্থার দিকে চলে যাচ্ছিল, কিন্তু সেইটা আওয়ামী লীগের একটা অবস্থান। কিন্তু আওয়ামী লীগের শুরু থেকে আওয়ামী লীগ কিন্তু একটা লিবারেল সেন্ট্রিস্ট ফোর্স ছিল, এবং তারা সাধারণ আওয়ামী লীগাররা দল ক্ষমতায় না আসলেও বিএনপির মতো একটা সেন্ট্রিস্ট ফোর্সের নিচে থাকতে চাইবে, যারা কিনা আন্তর্জাতিক রীতিনীতিকে সম্মান করে, যারা কিনা এক ধরনের লিবারেলিজম চায়, যারা কিনা কোনো ধরনের ডকট্রিন, সেটা ধর্মীয় হোক বা রাজনৈতিক হোক, কারো উপরে সরাসরি চাপিয়ে দিতে চায় না, যারা সংবাদপত্রের স্বাধীনতা কিংবা বাক স্বাধীনতায় কিছুটা হলে বিশ্বাস করে,
এরকম একটা দলকে তারা খুঁজবে। সেক্ষেত্রে দুইটা অপশন, জাতীয় পার্টি অথবা জামাত, জাতীয় পার্টি অথবা বিএনপি। তাহলে তারা হয় জাতীয় পার্টি কোনো জোট বানালে সেই জোটে ভোট দিবে অথবা বিএনপিকে ভোট দিবে। জি, ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হবার জন্য। দর্শক, জেরুসালেম প্রেজেন্স মিট দ্য পিপল আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, শুভরাত্রি।